চলুন আমরা দেখি যে আসলে ওই ঘোষণাপত্রে কি ছিল। ওই হুম, ঘোষণাপত্রে ৬ নাম্বার অনুচ্ছেদে ছিল সেলফ ডিটারমিনেশন, রাইট টু সেলফ। জাতিসংঘের ঘোষণাপত্রে ৪ নাম্বার অনুচ্ছেদে আরো ছিল স্বায়ত্তশাসন ও নিজস্ব সরকার গঠনের অধিকারের কথা বলা ছিল। ভূমির মালিকানা, ভূমির সীমানা নির্ধারণ ও এর সম্পদের অধিকার। অনুচ্ছেদে বলা হয়েছে এই ভূমির কৌশল নির্ধারণেরও অধিকার থাকবে তাদের। ৩৫ নম্বর অনুচ্ছেদ আলাদা জাতীয়তার অধিকার, আলাদা হুম, জাতীয়তার অধিকার, আলাদা ন্যাশনালিটি। এই অনুচ্ছেদগুলো যদি একটা রাষ্ট্র মেনে নেয় তাহলে মানে এই চুক্তিতে স্বাক্ষর করে এই চুক্তিটা বাস্তবায়ন করে জাতিসংঘের ডিক্লারেশনটা বাস্তবায়ন করে তাহলে কিন্তু ওই এলাকার প্রতি রাষ্ট্রের নিয়ন্ত্রণ থাকে না। গতকাল যে ঘটনাটি ঘটেছিল একটা পরিকল্পিত একটা ঘটনা ঘটানো হয়েছিল এবং স্টুডেন্ট ফর সভারেন্টিকে বিতর্কিত করার জন্য এবং ফাঁদে ফেলার জন্য অত্যন্ত নির্লজ্জ একটা কাজ করা হয়েছিল। এর পিছনে আসলে কয়েকজন মাস্টার মাইন্ড আছে। আমরা পুরো জিনিসটাই বলবো যে আসলে কি হয়েছিল। আসলে আমাদের এই যে আদিবাসী শব্দটা নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বইয়ের কভার পেজে আনা হয়েছিল, যে গ্রাফিতিটা, হুম, আমাদের আমাদের স্টুডেন্ট ফর সভারেন্টির আপত্তি ছিল এই শব্দটা নিয়ে, যে আদিবাসী শব্দ কাউকে বলা যাবে না। যদি আদিবাসী কাউকে বলতে হয় সেটা বাঙালি হইতে পারে। এরপরও কিন্তু বাঙালিরা নিজে থেকে আদিবাসী পরিচয় দেয় না। আমরা সবাই আমাদের দাবিটা ছিল যে উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে যারা আছে তারা তাদের জাতিগত পরিচয় যদি দিতে চায় চাকমা মারমা, সেটা তো আমাদের কোনো আপত্তি নাই। বা হুম, আমরাও বাংলাদেশী তারাও বাংলাদেশী, কোনো সমস্যা নাই। কিন্তু আদিবাসী শব্দ নিয়ে একটা ঝামেলা আছে। কারণ হচ্ছে হুম, যে এই যে আদিবাসী দাবি আমরা যদি দেখি বিচার বিশ্লেষণ করি, এই দাবির পিছনে আসলে একটা বিচ্ছিন্নতাবাদী চক্র আছে যারা আমাদের বাংলাদেশ থেকে পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করতে চায়। এখন বিচ্ছিন্নতা তো জিনিসটা একদিনই হয় না, এটা দীর্ঘ সময়ের প্রসেস। কিন্তু এই দাবির পিছনে মূলত বিচ্ছিন্নতাবাদ রয়েছে। কিভাবে বিচ্ছিন্নতাবাদ? যেমন আপনার জাতিসংঘের একটা ঘোষণাপত্র ছিল ২০০৭ সালের। এই ঘোষণাপত্রের যখন ঘোষণাপত্রের নাম হচ্ছে ইউনাইটেড নেশনস ডিক্লারেশন অন দ্য রাইটস অফ ইন্ডিজিনাস হুম, পিপলস। এই যে ঘোষণাপত্র, এই ঘোষণাপত্র ২০০৭ সালে উপস্থাপন করা হয় জাতিসংঘে। এর আগে কিন্তু আদিবাসী শব্দটা খুব বেশি আসে নাই। এর দুই এক হুম, বছর আগে একটু একটু আসছে, এরপরে বেশি আসে। তো হুম, জাতিসংঘের এই ঘোষণাপত্রে পরে আমরা দেখি যে বেশ কিছু বিদেশি সংস্থা এবং এনজিওর মদদে পার্বত্য চট্টগ্রামের যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে তারা আদিবাসী দাবি করে বসে, আদিবাসী হুম, দাবি করে বসে। অথচ এর আগে তারা নিজেরা উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী নিজেদেরকে পরিচয় দিত। কিন্তু হঠাৎ করে আদিবাসী দাবিটার মানে বেশি দেখা যায়। পরবর্তীতে তারা আদিবাসী শব্দ প্রচার এবং কিছু গণমাধ্যম এটা প্রচার করে এবং রাষ্ট্রের কাছে তাদের এই দাবি জোরদার হয়। তো আমরা এটা নিয়ে একটু গবেষণা শুরু করি আসলে কেন তারা হঠাৎ করে আদিবাসী দাবি শুরু করে এই ঘোষণাপত্রের পর। পরে আমরা ২০০৭ সালের দ্য ইউনাইটেড নেশন ডিক্লারেশন অন দ্য রাইটস অফ ইন্ডিজিনাস পিপলস এটার ঘোষণাপত্রে কি আছে আমরা একটু স্টাডি করি। স্টাডি করি হুম, দেখি যে আসলে এই ঘোষণাপত্রের মধ্যে অনেকগুলো অনুচ্ছেদ আছে। এই হুম, অনুচ্ছেদের মধ্যে মানে কিছু অনুচ্ছেদ খুবই বিতর্কিত। এটা শুধু বাংলাদেশে আমাদের কাছে বিতর্কিত তা না, ওয়ার্ল্ড ওয়াইড বিতর্কিত। হুম, বিতর্কিত হওয়ার কারণে আমেরিকা যখন এটা উপস্থাপন করা হয়, আমেরিকা, কানাডা, নিউজিল্যান্ড সহ বেশ কিছু রাষ্ট্র তখন এতে সাইন করে নাই। কারণ আমেরিকায় রেড ইন্ডিয়ানরা আছে আদিবাসী, এবং নিউজিল্যান্ডেও কিছু আছে, অস্ট্রেলিয়ায় কিছু আছে। তো তারা এতে সাইন করে নাই। ঠিক একইভাবে বাংলাদেশও করে নাই, কারণ বাংলাদেশে কোনো আদিবাসী নাই। হ্যাঁ, যে কারণে বাংলাদেশে হুম, সাইন করার আসলে এখানে কোনো প্রয়োজন ছিল না। তো হুম, ও, তো এখানে যে ধারাগুলো আসলে বিতর্কিত ছিল, এই ধারাগুলো যদি একটা রাষ্ট্র বাস্তবায়ন করে তাহলে ওই আদিবাসী অঞ্চলের প্রতি রাষ্ট্রের যে একটা নিয়ন্ত্রণ, যেমন আমার উপর রাষ্ট্রের নিয়ন্ত্রণ আছে, একজন রাষ্ট্রের নাগরিক হিসেবে আমার উপর নিয়ন্ত্রণ আছে, বা আমি যেখানে হুম, থাকি এই এলাকার প্রতি, ল্যান্ডে যারা আছে বসবাস করে প্রত্যেকের প্রতি রাষ্ট্রের একটা নিয়ন্ত্রণ আছে। কিন্তু আদিবাসী স্বীকৃতি যদি কাউকে দেওয়া হয় সেই ল্যান্ডের সেই জায়গার মানুষের ভিতরে রাষ্ট্রের নিয়ন্ত্রণটা থাকে না বললেই চলে। এবং এই হুম, আদিবাসী বাংলাদেশে আদিবাসীর যে বিষয়টা প্রচার হচ্ছে, এটার মানে হচ্ছে এক ধরনের সেপারেশন, অর্থাৎ পার্বত্য চট্টগ্রামকে সেপারেশন করা। আপনারা দেখবেন গতকালও যে ক্ষুদ্র নৃগোষ্ঠীরা যে মিছিল নিয়ে এসেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এনসিটিভি বরাবর, সেখানে আমরা বেশ কিছু বিতর্কিত আহ আপনার বিতর্কিত কিছু দেখেছি যেখানে লেখা ছিল সেপারেশন, মানে সেপারেশনের কথা হুম, লেখা ছিল, তারা সেপারেশন চায়। আচ্ছা, হুম, চলুন আমরা দেখি যে আসলে ওই ঘোষণাপত্রে কি ছিল।
ওই ঘোষণাপত্রে 6 নম্বর অনুচ্ছেদে ছিল সেলফ ডিটারমিনেশন, রাইট টু সেলফ ডিটারমিনেশন, অর্থাৎ আত্মনিয়ন্ত্রণের অধিকারের কথা বলা ছিল। তো আত্মনিয়ন্ত্রণ জিনিসটা কি, মানে নিজেদের নিজেরা নিয়ন্ত্রণ করবে, অর্থাৎ হয় স্বায়ত্তশাসন অথবা স্বাধীনতা, কোনো একটা কিছু। আচ্ছা, এরপরে আপনার জাতিসংঘের ঘোষণাপত্রে 4 নম্বর অনুচ্ছেদে আরো ছিল স্বায়ত্তশাসন ও নিজস্ব সরকার গঠনের অধিকারের কথা বলা ছিল। আচ্ছা, এরপরে আপনার অনুচ্ছেদ 26-এ ছিল ভূমির মালিকানা, ভূমির সীমানা নির্ধারণ ও এর সম্পদের অধিকার, অর্থাৎ আপনার যে ডিক্লারেশনটা জাতিসংঘে, সেখানে সেই জায়গার যে ভূমি আছে, জমি জমা ভূমি ইত্যাদি, এটার সীমানা নির্ধারণ করবে আদিবাসী মধ্যে যারা গভর্নমেন্ট থাকবে তারা। এরপর সম্পদের অধিকারও তাদের, রাষ্ট্রের এই সম্পদের কোনো মালিকানা নাই। আচ্ছা, এরপরে 32 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে এই ভূমির কৌশল নির্ধারণেরও অধিকার থাকবে তাদের। 32 নম্বর অনুচ্ছেদ, অর্থাৎ কৌশল নির্ধারণ বলতে মানে এই ভূমিতে কে থাকতে পারবে, কে থাকতে পারবে না, কে আসতে পারবে, কে যেতে পারবে, কে যেতে পারবে না, কে আসতে পারবে না, এই পুরো জিনিসটা তারা নিয়ন্ত্রণ করবে আদিবাসী অঞ্চলে। এরপরে দেখেন অনুচ্ছেদ 6, অনুচ্ছেদ 6-তে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আলাদা জাতীয়তার অধিকার, আলাদা জাতীয়তার অধিকার, আলাদা ন্যাশনালিটি। তো আপনারা দেখবেন যে পার্বত্য চট্টগ্রামের অলরেডি যারা বিচ্ছিন্নতাবাদী এবং বিচ্ছিন্নতাবাদী না, একটা গ্রুপ তো বিচ্ছিন্নতাবাদী, সবাই তো বিচ্ছিন্নতাবাদ চায় না, কিন্তু বুঝে হোক না বুঝে হোক সবাই একটা আলাদা একটা জাতীয়তাবাদ নিয়ে আসছে, সেটা হচ্ছে জুম্ম জাতি। জুম্ম জাতি আমরা কিন্তু এর আগে যখন আরো প্রায় 3 মাস 4 মাস আগে যখন আমরা এই বিষয় নিয়ে পার্বত্য চট্টগ্রামে একটা অস্থিতিশীল তৈরি হয়েছিল, তখন স্টুডেন্ট ফর সভারেন্টি বেশ কিছু কার্যক্রম করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তখন আমাদের 7 দফা দাবি ছিল। ওই 7 দফা দাবির মধ্যে একটা ছিল যে জাতীয়তা বাংলাদেশী, সেটা একজন বাঙালি হতে পারে, একজন ক্ষুদ্র নৃগোষ্ঠী হতে পারে, বা উপজাতি, যেই হোক না কেন, এটা বাংলাদেশী হবে। এটা জুম্ম জাতীয়তাবাদ, এটা রাষ্ট্রদ্রোহী কথাবার্তা। অর্থাৎ তারা ওই যে সেপারেশনের, জুম্ম জাতীয়তাবাদ বলে একটা সেপারেশনের দিকে যেতে চায় আর কি। আচ্ছা, এরপরে দেখেন অনুচ্ছেদ 30-এ আছে সেনাবাহিনী উচ্ছেদের অধিকার, অর্থাৎ আদিবাসী অঞ্চলের গভর্নমেন্ট যদি চায় যে তার অঞ্চলে সেনাবাহিনী থাকতে পারবে না, তাহলে সেনাবাহিনীকে রাষ্ট্রকে সেনাবাহিনীকে উইথড্র করে নিতে হবে। অর্থাৎ ওই অঞ্চলে আদিবাসীর যারা আছে দায়িত্বশীল, তারা যদি চায় যে সেনাবাহিনী থাকবে না, তাহলে সেনাবাহিনী এখানে থাকতে পারবে না। এরপরে ওই ডিক্লারেশনের 39 নম্বর অনুচ্ছেদে আছে দেশি বিদেশি আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা পাওয়ার অধিকার। দেশি বিদেশি আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা পাওয়ার অধিকার, অর্থাৎ এই অনুচ্ছেদে বলা হয়েছে আদিবাসী অঞ্চলের গভর্নমেন্ট যদি চায়, তাহলে স্টেট বা রাষ্ট্রের অনুমতি ছাড়াই তারা বিদেশের সাথে চুক্তি করতে পারবে, প্রযুক্তিগত চুক্তি, আর্থিক চুক্তি, এটা করতে পারবে। আচ্ছা, এরপরে 42 নম্বর অনুচ্ছেদে আছে জাতিসংঘের হস্তক্ষেপ। জাতিসংঘের হস্তক্ষেপের কথা বলা আছে, অর্থাৎ যদি আদিবাসী অঞ্চলের সাথে এবং রাষ্ট্রের সাথে কোনো ঝামেলা হয়, তাহলে সেটার একটা ফয়সালা করবে হচ্ছে জাতিসংঘ, ইউনাইটেড নেশন সেটার একটা ফয়সালা করবে। এটা 32 নম্বর অনুচ্ছেদে আছে। এখন আমি আরো অনেকগুলো অনুচ্ছেদ আছে, আমি গুরুত্বপূর্ণ কয়েকটা অনুচ্ছেদের কথা বললাম। দেখেন এই যে মানে অনুচ্ছেদগুলো, এখানে কিন্তু যারা আদিবাসী তাদেরকে এক ধরনের সুপার রাইটস দেওয়া হয়েছে। আমরা এটা বলি সুপার রাইটস, একটা রাইটস একটা সুপার রাইটস। যেমন আমি একজন বাংলাদেশী হিসেবে আমি আমার রাইটস চাই, হ্যাঁ, একইভাবে অন্যরাও তাদের রাইটস চায়, কিন্তু এখানে যারা আদিবাসী দাবিদার তারা মূলত সুপার রাইটস চায়। কেমন সুপার রাইটস? সুপার রাইটসটা কেমন? এবং আমরা বাংলাদেশের সিটিজেন, জেনারেল সিটিজেন, সাধারণ নাগরিক, কিন্তু তারা সুপার সিটিজেনশিপ চায়। সেটা কেমন? সেটা হচ্ছে আপনার যেমন 1997 সালে যে চুক্তিটা হয়েছে, পার্বত্য চট্টগ্রাম চুক্তি, সেই চুক্তিতে শান্তি চুক্তি বলাটা আসলে নামে শান্তি চুক্তি, হ্যাঁ বলা হয়, কিন্তু আসলে এটা একটা অশান্তি চুক্তি। এটা একটা অশান্তি চুক্তি, যেই চুক্তির ফলে ওই এলাকার যারা বাঙালি জনগোষ্ঠী আছে এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, তাদের মধ্যে একটা বিরোধ চলমান এখনো আছে, এবং তারা এই চুক্তিতে যতদিন থাকবে ওই এলাকার বৈষম্য নিরসন হবে না, এবং ওই এলাকায় কখনোই শান্তি প্রতিষ্ঠিত হবে না। কারণ একটা অঞ্চলের মানুষকে আপনি তার ন্যায্য অধিকার, তার ন্যায্য সুবিধা থেকে বঞ্চিত করে কখনোই একটা এলাকায় শান্তি প্রতিষ্ঠিত করা যায় না। ওই কেন ওই চুক্তিতে কি ছিল? আপনার যেমন ওই চুক্তিতে অনেকগুলা ইয়া ছিল, এর মধ্যে একটা হচ্ছে যেমন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক একটা মন্ত্রণালয় হবে, সেখানে যে মন্ত্রী হবে সে হবে একমাত্র উপজাতি, সেখানে কোনো বাঙালি মন্ত্রী হইতে পারবে না। হ্যাঁ, মানে একই অঞ্চলে কিন্তু রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, যেমন রাঙামাটির কথাই যদি ধরি, যে রাঙামাটিতে ওই জায়গার স্থানীয় একজন উপজাতি, আরেকজন হচ্ছে স্থানীয় বাঙালি, দুজনই এলাকার লোকাল স্থানীয় নাগরিক। কিন্তু
ওই যে উপজাতি সে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক যে মন্ত্রণালয় আছে সেইটার মন্ত্রী সে হতে পারবে, কিন্তু বাঙালি পারবে না। এখন বলেন মানে এটা কি বাঙালির সাথে বৈষম্য না? এটা স্পষ্ট বৈষম্য। একজন বাঙালির যোগ্যতা থাকা সত্ত্বেও সে কখনোই ওই চুক্তি অনুযায়ী কখনোই সে মন্ত্রী হতে পারবে না, পারবে কি উপজাতি। এরপরে দেখেন জেলা পরিষদের কথা যদি বলি, পার্বত্য চট্টগ্রামে জেলা পরিষদের চেয়ারম্যান হইতে হইলে শর্ত হচ্ছে উপজাতি হইতে হবে। কোন ওই এলাকার স্থানীয় লোকাল কোন বাঙালি পার্বত্য চট্টগ্রাম যে মানে জেলা পরিষদ আছে সেটা চেয়ারম্যান হতে পারবে না। মেম্বার হতে পারবে কিন্তু চেয়ারম্যান হতে পারবে না। তো কিছুদিন আগে মানে একজন মেম্বারের সাথে কথা হচ্ছিল পার্বত্য চট্টগ্রামের, বাঙালি, সে চেয়ারম্যানকে বলতেছিল আর কি যে আসলে যে স্যার বলেন আমাদের কি যোগ্যতা নাই চেয়ারম্যান হওয়ার, তাহলে আমরা কেন চেয়ারম্যান হতে পারবো না? এই জিনিসটা আপনারা বাতিলের দাবি করেন না কেন? এটা কি আমাদের সাথে বৈষম্য না? তখন ওই চেয়ারম্যান সাহেব কোনো কথা বলে নাই। আচ্ছা দেখেন এই যে একটা বৈষম্য বাঙালিদের সাথে হচ্ছে, এটা কিন্তু বাংলাদেশের মানুষ জানে না, এবং ওই জায়গায় যারা বাঙালি আছে তাদের পক্ষে কথা বলার মতো কেউ নেই। সবাই কথা বলে হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের অধিকারের জন্য কথা বলে। এখন কথা হলো যে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের অধিকার, আমরা স্টুডেন্ট ফর সভারেন্টি যে দাবি নিয়ে মাঠে নেমেছি, আমরা কিন্তু মানে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের অধিকার হরণের জন্য মাঠে নামিনি। আমাদের ইয়া ছিল যে এই আমাদের সমতল, আমার বাড়ি কিন্তু পার্বত্য চট্টগ্রামে না, আমি ঢাকা বিভাগের লোক। আচ্ছা, তো আমাদের দাবিটা ছিল যে আমরা যেরকম ফ্যাসিলিটিস পাই, যেরকম রাইটস আমাদের আছে, একইভাবে ক্ষুদ্র নৃগোষ্ঠীরাও একই ফ্যাসিলিটিস একই রাইটস পাক, আমাদের সমস্যা নাই, কিন্তু বৈষম্য করতে পারবে না। একজন উপজাতি চেয়ারম্যান হইতে পারবে, এটাই আপনাদের যুক্তি যে হ্যাঁ মানে ওদের হইতে সাথে পারবে না। আদিবাসী বলে যে ওদেরকে আলাদা করে দেওয়া বা বৈষম্য করা ওইটা হবে না। হ্যাঁ, এটা হচ্ছে একটা বৈষম্যের বিষয়। একটা হচ্ছে যে আদিবাসীটা হচ্ছে একটা সার্বভৌমত্ব ইস্যুর সাথে জড়িত সরাসরি। কারণ এই যে আমি যে পয়েন্ট গুলা মানে অনুচ্ছেদ গুলোর কথা বললাম, এই অনুচ্ছেদ গুলো যদি একটা রাষ্ট্র মেনে নেয়, তাহলে মানে এই চুক্তিতে স্বাক্ষর করে, এই চুক্তিটা বাস্তবায়ন করে, জাতিসংঘ ডিক্লারেশনটা বাস্তবায়ন করে, তাহলে কিন্তু ওই এলাকার প্রতি রাষ্ট্রের নিয়ন্ত্রণ থাকে না, এবং ওই এলাকায় সেপারেশন তৈরি হয়, এবং তারা বিচ্ছিন্নতাবাদ, এক কথায় বিচ্ছিন্নতাবাদ। ওই এলাকার প্রতি মানে ওই আপনাদের এলাকার দাবিগুলো মানে আমরা বুঝতে পেরেছি এবং সেই যে রুলস গুলোর কথা বলছেন। হ্যাঁ, কিন্তু গতকালকে যে ইস্যুটা সেই ইস্যুটাতে আমি আসতেছি আর একটু বলি। সেটা হচ্ছে যে আমাদের দাবিটাই ছিল যে আদিবাসী বলা যাবে না। কারণ হচ্ছে কি, তারা যদি আদিবাসী হইতো, ক্ষুদ্র নৃগোষ্ঠীরা যদি আদিবাসী হতো, আমরা আদিবাসীর স্বীকৃতির কথা বলতাম। তারা তো আদিবাসী না, তাদের ইতিহাস তো বেশি দিনের না। আপনি আমেরিকান যে নৃবিজ্ঞানের জনক মর্গান, আর তার মতে হচ্ছে মানে শরণাতীত কাল থেকে যারা একটা এলাকায় বসবাস করে তারা হচ্ছে আদিবাসী। এখন আমি যেমন একজন বাঙালি, জাতি হিসেবে বাঙালি, তা আমার বাপ দাদা 14 পুরুষ হাজার বছরের আগে যাবত এই বাংলায় বসবাস করে, আমাদের কোনো পূর্বের ইতিহাসই পাওয়া যায় না কবে থেকে আমরা শুরু করেছি। কিন্তু আপনি দেখেন পার্বত্য চট্টগ্রামের যেসব ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে তাদের প্রত্যেকের ইতিহাস আছে, ওরা কবে কোন জাতি কবে কোন সালে বাংলাদেশে প্রবেশ করেছে। এবং আজকে যেমন আপনার রোহিঙ্গাদের কথা বলি, তারা শরণার্থী হিসেবে বাংলাদেশে প্রবেশ করেছে, বাংলাদেশ চেষ্টা করছে মিয়ানমারের সাথে মিউচুয়াল করার জন্য, কিন্তু পারতেছে না। এইভাবে আপনি 10 বছর, 20 বছর, 50 বছর, 100 বছর যখন চলে যাবে, যখন রোহিঙ্গাদের মানে স্বার্থ সুরক্ষার জন্য এবং জেনারেল মানুষদের জন্য স্বাভাবিক তাদের জীবনযাত্রা স্বাভাবিক করার জন্য যদি কখনো নাগরিকত্ব দেওয়া হয়, তখন তারও 50-100 বছর পরে রোহিঙ্গারা যদি বলে আমরা এই মানে দ্বীপের আদিবাসী, তখন জিনিসটা কেমন হবে? বিষয়টা হলো যে তাদেরকে মূল জনগোষ্ঠীর সাথে একীভূত করার জন্য তাদেরকে নাগরিকত্ব দেওয়া হয়েছে, থাকার অধিকার দেওয়া হয়েছে, একই রকম একটা সুযোগ সুবিধা দেওয়া হয়েছে এই মানে যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে তাদেরকে। কিন্তু তারা হঠাৎ করে আদিবাসী দাবি নিয়ে আসতেছে। এখন তারা যদি আদিবাসী দাবি করে, হ্যাঁ, তাহলে আমরা তো সেই পুরনো ইতিহাসে চলে যাব। আমরা তো পুরনো ইতিহাস টানতে চাই না। আমরা তো রোহিঙ্গাদের কথা উদাহরণ দিব। আমরা তো বলবো যে তুমি আদিবাসী হইলে ভারতের আদিবাসী, ত্রিপুরার আদিবাসী, তুমি আদিবাসী হইলে তুমি মিয়ানমারের আদিবাসী, তুমি কম্বোডিয়ার আদিবাসী, মানে এই তুমি জটিলতা থেকে আপনারা বের হয়ে থাইল্যান্ডের আসতে চান। আদিবাসী, তুমি বাংলাদেশে তো আদিবাসী না, তুমি অভিবাসী ছিলা, শরণার্থী ছিলা, তুমি কিভাবে আদিবাসী? তো এই প্রশ্নগুলো কিন্তু মানে তারা যখন আদিবাসী দাবি করবে তখন পাল্টা তো আমাদের জবাব দিতে হবে। হ্যাঁ, এটা তো প্রমাণ করতে হবে সে আদিবাসী না। তখন কিন্তু এই যে একটা মানে মানে একটা অস্থিতিশীল পরিস্থিতি এবং মূলধারার মানে বাঙালি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সাথে একটা সংঘাত তৈরির একটা সুযোগ কিন্তু তৈরি হচ্ছে। এখন এই সংঘাতের পিছনে কারা? পিছনে বেশ কিছু আন্তর্জাতিক সংস্থা আছে, এনজিও আছে, কিছু দেশি বিদেশি মিডিয়া আছে, এবং নানান কিছু আছে। যাই হোক, তাদের কথা বলতে চাই না। তো এইটা নিয়ে হচ্ছে আমাদের আপত্তি ছিল।